যেহেতু আওয়ামী লীগকে জাতিসংঘ কর্তৃক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিচার যদি আজকে করাটা অবশ্যম্ভাবী এবং এটা ফরজে আইন, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন পর্যন্ত অল্প কয়েকজন নেতাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে যখন কোর্টে হাজির করা হয় আমরা দেখি মনে হয় তারা শ্বশুর বাড়ি থেকে আসছেন। তাদের হাসি খুশি ভাব দেখলে, তাদের পোশাক আশাক দেখলে আগেকার আসামিদেরকে কোর্টে তোলার চিত্র আর এখনকার চিত্র টোটালি ভিন্ন দেখি। ৭০-এর নির্বাচনের ফলাফল যখন ভিত্তিতে যখন ক্ষমতা হস্তান্তর হয়নি তখন মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখনো এই জাতির জীবনে যদি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যদি দিতে কেউ গড়িমসি করে এবং এটা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এই জাতি আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করবে। আসলে আমরা জাতি হিসেবে দুর্ভাগ্য আমাদের যেই ২০০ বছরের ইতিহাস যদি দেখেন একদম ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত আমাদের এই জাতির অর্জনের চেয়ে ষড়যন্ত্রের ইতিহাস বেশি, পরশ্রী কাতরতা বেশি এবং আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, আমরা কে কত দ্রুত কোনাকুনি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা আমাদের নির্দিষ্ট গতিপথ থেকে সরে গিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা বের করার জন্য, শর্টকাট ওয়েতে ক্ষমতা ধরে রাখার জন্য বা জনপ্রিয়তা অর্জনের জন্য আমরা চেষ্টা করি। আজকে যে বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে স্বৈরাচারী সরকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসেছিল, এখানে আসলে আমাদের প্রত্যেক রাজনীতিকদেরই দায় আছে। আমরা সব সময় একটা সুবিধা অর্জনের জন্য, একটা লাইমলাইটে আসার জন্য এবং আমরা একটা টিভির ক্যামেরার সামনে থাকার জন্য যখনই যে কোনো একটা জাতির জীবনে মাহেন্দ্রক্ষণ এবং গুরুত্বপূর্ণ সময় এসেছে আমরা আগে আগে ছিলাম। আমরা কে কার আগে ক্যামেরার সামনে যাব, সরকারের ন্যাক নজরে থাকব, আমরা সেই চেষ্টা করেছি। আজকে যে দেখেন এই যে আওয়ামী লীগ যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল বা ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছিল, এই ফ্যাসিবাদী সরকারকে এক সময় আমরা এই ২৪-এর গণ আন্দোলন বা ১৬ বছরে যারা আন্দোলন করেছি এর মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রেখেছিল। আমরা দেখেছি ৯৩ সালে আওয়ামী লীগের সঙ্গে একসাথে হয়ে জামাত ইলেকশন করেছিল এবং ৯৩ সালে জামা ৯৩ থেকে ৯৬ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জামাত আন্দোলন এবং দেখেন এরশাদকে প্রতিষ্ঠা করার জন্য, লেজিটিমেট করার জন্য ৮৬ নির্বাচনে, ৮৮ নির্বাচনে এই জামাত অংশগ্রহণ করেছিল। ৪৭ সালে যখন ভারত বিভক্ত হয়, পাকিস্তান প্রতিষ্ঠার প্রাককালে, তখন জামাতে ইসলামী এই ভারত বিভাগের বিপক্ষে ছিলেন। তারা ভারত আলাদা হোক বা দুভাগ হোক, পাকিস্তান সৃষ্টি হোক, কিন্তু তৎকালীন জামাত নেতারা সেটা চাননি। তারপরে ৭১ সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছিল তখনও এই যে পাকিস্তান সরকারের আনুকূল্য পাওয়ার জন্য তৎকালীন জামাতে ইসলামী সরকারের সঙ্গে একটা সহযোগিতা করেছিল, আসলে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন না। ১১-১১-এর সময়ও উনাদের তৎপরতা আমরা সেরকম দেখেছি, যে ১১-১১-এর সময়ও আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইরান ভাই জানেন, এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ও সব দলের নেতা কর্মীরা যদি কেউ কেউ অ্যারেস্ট হয়েছে এবং ওই ১১-১১-এর সময়ে কিন্তু জামাত নেতারা অ্যারেস্ট হননি এবং তাদের ভূমিকা ছিল অনেকটা সরকারের অনুকূলে এবং একটা মিডিয়েটরের ভূমিকা ছিল। এখনো আমরা দেখছি বিভিন্ন জায়গায় উনাদের একটা অবস্থান এবং এই অবস্থানটাকে ধরে রাখার জন্য উনারা এখন কিছুটা আওয়ামী লীগের কিছু নেতাও তাদের দলে যাচ্ছেন বা অন্য দলেও যাচ্ছেন। আমার কথা হচ্ছে কেন
আমরা প্রতিটা মানুষ গত 16টি বছর দেখেছি কত অন্যায়, অনাচার, অবিচার, নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়েছে। এই শুধু জুলাই আগস্ট মাসে 1581 জন হত্যা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে প্রায় 1400 জনের তথ্য উঠে এসেছে। আজকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের জেলা কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির কোনো একটি কমিটিভুক্ত কোনো একজন মেম্বারও এই গণহত্যার দায় এড়াতে পারেন না। এখন আমরা শুধু তাদের যে জেনারেল ভোটার আছে তাদেরকে আমরা গণহত্যা থেকে মুক্তি দিতে পারি আইনগতভাবে, বা ওদেরকে কোনোভাবেই আইনের আওতায় আনা সম্ভব হবে না যদি আওয়ামী লীগের গণহত্যার বিচার হয়, এবং বিচার করতে হবে। সেক্ষেত্রে এখন যদি যেহেতু আওয়ামী লীগকে জাতিসংঘ কর্তৃক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে, এবং তাদের বিচার যদি আজকে করাটা অবশ্যম্ভাবী, এবং এটা ফরজে আইন, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর তারা যদি বিচারের মধ্যে আসে, বিচারের আওতায় তো আনা হবে। অক্টোবরের মধ্যে বিভিন্ন ডেট আমরা শুনতে পাচ্ছি যে আসিফ নজরুলও বলছেন, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু কিভাবে আসলে কি মানে সম্ভব হবে কিনা? চাওয়া হচ্ছে হাসিনাকে কিভাবে আনবে? এখন দেখুন, আমরা শুনছি এবং আমরা দেখছি যে আমরা সংস্কার করব, বিচার করব, কিন্তু গত 6-7 মাস পার হয়ে গেছে। আমরা কি করব সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা কার বিচার করব আমরা সেটাই বুঝতে পারছি না। হাসিনা একজন পালিয়ে গেছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে অন্যায্যভাবে, অনৈতিকভাবে। বাংলাদেশের 20 কোটি বা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দনটা তারা বুঝতে পারেনি, তারা মানুষের পালস বুঝতে পারছে না, কিন্তু তারা শেখ হাসিনাকে ফেভার করছে। কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো যে বাংলাদেশে আছে, এবং 626 জন যে সেনা নিবাসে আশ্রয় নিয়েছিল, তাদেরকে পালিয়ে দিয়ে সহযোগিতা করে এটা প্রমাণ করেছে আমরা হতাশ হয়েছি। আমরা এখন বুঝতে পারছি না যে আদৌ তাদের বিচার হবে কিনা। কারণ এখন পর্যন্ত অল্প কয়েকজন নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাদেরকে যখন কোর্টে হাজির করা হয় আমরা দেখি মনে হয় তারা শ্বশুর বাড়ি থেকে আসছেন। তাদের হাসি খুশি ভাব দেখলে, তাদের পোশাক আশাক দেখলে আগেকার আসামিদেরকে কোর্টে তোলার চিত্র আর এখনকার চিত্র টোটালি ভিন্ন দেখি। এতে আমাদের মনে প্রশ্ন জাগে এবং সন্দেহ জাগে আসলে তাদেরকে কারা ফেভার করছে এবং আদৌ তাদের বিচার হচ্ছে কিনা। এবং অনেক খুনি, অনেক অপরাধী, অনেক আর্থিক দুর্নীতিবাজ এর মধ্যে অনেক ছাড়া পেয়ে গেছে এবং তাদের জামিন হয়ে গেছে, এবং তাদেরকে ফেভার করছে। কার ইশারায়, কার ইঙ্গিতে তারা মুক্তি পাচ্ছে আমার ধারণা নেই। এবং এই যে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানেন, কিন্তু তিনি মুক্তি পেয়ে গেছেন। উনি কি এই ফেসিবাদের দোষর হিসাবে কোনোভাবে কি উনি দায় এড়াতে পারেন? আমি দেখি নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে, আমি আমার ফেনীর কথা বলি, ফেনীতে 6 সদস্য বিশিষ্ট একটা নাগরিক কমিটির এরা আহ্বায়ক কমিটি করেছে। সেখানে একজন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং ওই কমিটির মেম্বার। এখন সেটা কিভাবে তাহলে আমরা বুঝবো? আসিফ মাহমুদ সজীবের বক্তব্যের সাথে এই আওয়ামী লীগের লোকরা যে নাগরিক কমিটিতে একীভূত হচ্ছে, এইটাই হচ্ছে যোগসূত্র। এবং এতে আমরা হতাশ হচ্ছি যে আওয়ামী লীগের বিচার আদৌ হবে কিনা। কারণ উনারা নাগরিক কমিটি করছেন এবং সরকারের থেকে পদত্যাগ করবেন বলছেন, কিন্তু কবে করবেন, কিভাবে করবেন? এদিকে তাদের বিভিন্ন থানা, জেলা কমিটি তারা করছেন, কিন্তু জেলা কমিটি করার আগেই উনাদের উচিত ছিল 3 জন উপদেষ্টা পদত্যাগ করার জন্য। আপনারা রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করবেন, আর সেটা জনগণের বিরুদ্ধে যাবে, এই জাতি সেটা মানবে না। দেখুন, বাংলাদেশের মানুষ পৃথিবীতে, আমি একটা মিনিট শেষ করি, পৃথিবীতে যত অধিকার আছে, আমি অধিকার নিয়ে কাজ করি, সবচেয়ে বড় অধিকার হচ্ছে
রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, এই অধিকার যদি মানুষ ক্ষুণ্ণ করে, দিতে না চায়, তাহলে মানুষ এটা কখনো মানবে না। আমাদের দেশের যে স্বাধীনতার প্রেক্ষাপট, সেটাও তৈরি হয়েছিল ৭০-এর নির্বাচনের ফলাফল যখন ভিত্তিতে যখন ক্ষমতা হস্তান্তর হয়নি, তখন মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখনো এই জাতির জীবনে যদি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যদি দিতে কেউ গড়িমসি করে এবং এটা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এই জাতি আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করবে। এবং কেউ যদি এইটা থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করে থাকেন, তাদের এই ষড়যন্ত্র কখনো এটা সফল হবে না। ধন্যবাদ।